টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো নির্বাচনী প্রচারণা নিয়ে। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার আগামীকাল 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায় শেষ হচ্ছে, যা শুরু হয়েছিল 22 জানুয়ারি। 19 দিনের এই প্রচারণায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জোট বিএনপি এবং জামায়াতে ইসলামীর প্রধানরা সারা দেশব্যাপী চষে বেরিয়েছেন, ভোটারদের আকৃষ্ট করেছেন নিজেদের কল্যাণকর কাজের প্রতিশ্রুতি দিয়ে। কেমন ছিল এই প্রচারণা, সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির উপদেষ্টা ও মুখ্য গবেষক ডক্টর মির্জা এম হাসান। জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে আমি শুরুতে একটু জানতে চাচ্ছি, এবারের যে নির্বাচনী প্রচারণা প্রায় 19 দিনের আমরা যদি বলি, সেই নির্বাচনী প্রচারণাটি কেমন ছিল? আপনার বিশ্লেষণ কি? নির্বাচনী প্রচারণা তো আমি আরো ভেবেছিলাম আরো ভায়োলেন্স প্রোন হবে, অনেক বেশি সন্ত্রাস হবে, কিন্তু তারপরে তো এখন যেগুলো পাচ্ছি যে সন্ত্রাস কিছু সন্ত্রাসী কার্যক্রম বলবো না, মানে বিএনপি এবং জামাতের কর্মীদের ভেতর নানা রকম কনফ্লিক্ট হচ্ছে, সেটা আমরা দিন দিন বাড়ছে, সেটাও কিন্তু দেখছি। তবে সত্যি কথা বলতে আমি আরো খারাপ কিছু হবে আমি সেটা ভেবেছিলাম, সেটা হয়নি। সেদিক থেকে আমরা সৌভাগ্যবান। কিন্তু এখনো হাতে 2-3 দিন সময় আছে, এর মধ্যে কোন দিকে যায়, অ্যাকচুয়ালি ভোটের দিন কি হয় সেগুলো একটা ব্যাপার আছে। আর এছাড়া শান্তিপূর্ণভাবে তো হলো, কিন্তু আমি যেটা আমাদের বিভিন্ন গবেষক বিভিন্ন জায়গায় আছে, তারা বলছে যে জামাত যেভাবে ক্যাম্পেইন করে বিএনপি সেভাবে করে না। তো জামাত ঘরে ঘরে যায়, মেয়েদের কাছে মেয়েরা যাচ্ছে, পুরুষদের কাছে পুরুষরা যাচ্ছে। সেটা হচ্ছে কিছুটা যেটা আমরা যে ডাকসু ইলেকশন দেখেছি, ঘরে ঘরে যাওয়ার ব্যাপার। তো এইটা একটা বড় ধরনের পার্থক্য বিএনপি এবং জামাতের ভেতর, এবং জামাত কিন্তু এটার জন্য হয়তো আর একটু ভালো ফলও পাবে, সেটা একটা সম্ভাবনা আছে। জি, আপনি যেটা বলছিলেন যে জামায়াত আসলে ঘরে ঘরে যাচ্ছে, বিএনপি হয়তো ঘরে ঘরে যাচ্ছে না, তারা হয়তো বিভিন্ন বড় বড় সমাবেশ করছে। মানে দুই দলের মধ্যে একটা পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন। তো সেটা আসলে নির্বাচনী ফলাফলে কেমন প্রভাব ফেলতে পারে? এটা তো বলা খুব মুশকিল, কিন্তু যেটা আমরা যদি পাবলিক ইউনিভার্সিটি গুলোর দিকে তাকাই, প্রায় সবগুলোতে যে জামাত ভালোভাবে জিতে গেল, এবং তাদের ইয়ে ছিল, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কিন্তু এটাই ছিল, প্রত্যেকে আলাদা করে বোঝানো, ছোট ছোট গ্রুপে যাওয়া বা একজন ক্যান্ডিডেট নিজে যাওয়া, সংখ্যা হয়তো 1-2 জন। এটা একটা ভালো যে সমস্ত আমরা পরবর্তী বিশ্লেষণ দেখলাম, ডাকসু ডাকসু ইস্যুতে কেন ওরা শিবির জিতে গেল, সবাই বলছে যে ওদের ইয়ে ভালো ছিল, ওদের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ভালো ছিল। তো ক্যাম্পেইন পার সে ওদিকে যাচ্ছে, কিন্তু আর কে জিতবে কে হারবে তো এটা তো একেবারেই মানে গণক ছাড়া কেউ বলবে কিনা আমি জানি না, সম্ভব না। আমরা একটা ট্রেন্ড দেখেছিলাম, আমরা নিজেরাও সার্ভে করেছি, আরো কিছু সার্ভে একটা ট্রেন্ড দেখেছিলাম যে জামাত এবং বিএনপির মধ্যে বড় ধরনের তফাৎ নেই তাদের জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করে। এখন লক্ষ্য করে দেখবেন যে কটা সার্ভে বেরিয়েছে, একটা সার্ভে সঙ্গে আরেকটা সার্ভে কোনো ট্রেন্ডের মিল নেই। কোনটা বিএনপিকে পারলে 70 ভাগ দিয়েছে, জামাতকে দিয়েছে 20 ভাগ, কোনটা মানে সবকিছু একটা বিস্তর তফাৎ। আবার যখন কিছু কিছু ইয়ে দেখলাম, সার্ভে দেখলাম, সেখানে কিন্তু আবার ওই যে হাড্ডাহাড্ডি লড়াই সেটাও দেখাচ্ছে। সেই জন্য মানে আমি খুব একটা সিরিয়াসলি দিচ্ছি না। মানে এই জরিপগুলো কি আসলে বাস্তবতার সাথে মিল কতটুকু এই জরিপগুলো? মনে হয় না, কারণ প্রথম বাস্তবতা যেটা মানে অভ্যুত্থানের পরপর আমরা এক বছর ধরে আমরা বোধহয় 2টা না 3টা সার্ভে করেছি, ইনোভেশনও করেছি। এই দুটোর মধ্যে কিন্তু একটা মিল ছিল, একটা ট্রেন্ডের একটা মিল ছিল, যে জামাত এবং বিএনপি যে গ্যাপ সেটা অত বড় নয়, বেশ ন্যারো, ছোট গ্যাপটা। কিন্তু এখন যে সর্বশেষগুলো যেগুলো দেখাচ্ছে 2টা-3টা, আজকেও একটা বেরিয়েছে যেটা আবার দেখাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। 2 দিন আগে আরেকটা বেরিয়েছে, সেটা বলছে না বিএনপি একদম বিশাল ভাবে জিতে যাচ্ছে। একটা তো ফ্যাক্টসও দিল, বিএনপি 203টা পাবে আর জামাত 45টা পাবে, জামাত কোয়ালিশন। তো এইগুলো মেনে নেওয়া ডিফিকাল্ট। হ্যাঁ, বাস্তবতাটা এরা ধরতে পারছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এত তফাৎ হওয়ার কথা না। জি, আরেকটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে হলো আমরা তো দেখছি যে বিএনপি জোটের যে প্রধান জনাব তারেক রহমান এবং অন্যদিকে জোটের যে প্রধান ডাক্তার শফিকুর রহমান, তারা আসলে বিভিন্ন সারা দেশেই আসলে
বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন হুম। নির্বাচনী সমাবেশ করেছেন এবং এই সমাবেশগুলোতে তাদের যে আসলে প্রতিপক্ষকে বাক্যবাণে একবার বিধ্বস্ত করা এই বিষয়গুলো কিন্তু আমরা খুব বেশি দেখছি। এটার কারণ কি মনে করছেন এই প্রচারণায়? না, এটা এটা আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে তো আছেই। আমাদের এখানকার সমালোচনা তো গঠনমূলক হয় না। এবং যেটা হয় এই মানে এই রাজনৈতিক কালচারের জন্য আমাদের দেশে একটা বড় সংখ্যক ভোটার বা নাগরিক তারা কিন্তু এই ধরনের এ, জিনিস দেখতে চায় যে আপনি খুব স্ট্রংলি অ্যাটাক করবেন। পলিটিক গান হওয়ার দরকার নেই। ইট ক্যান বি পার্সোনাল অ্যাটাক, ইট কুড বি সামথিং এলস। কিন্তু আম, এটা আমি একটু অবাক হচ্ছি না, আমরা সব ইলেকশন তাই দেখেছি ব্যাপকভাবে মানে একজন আরেকজনকে খুব একটা ইয়েও না মানে অরাজনৈতিক ভাষায় কথা বলছে অথবা মানে এমন কিছু করছে যেগুলো হয়তো আমাদের কানে বাজে। হ্যাঁ, যে কেন এই ধরনের আহ, কথা হচ্ছে। কিন্তু আপনি যদি রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন তারা বলবে যে আমি এই ধরনের প্রভোকেটিভ কিছু না বললে মানুষ খুশি হয় না। হ্যাঁ, মানুষ আমার আমার কতটুকু জোর আছে সেটা তো মানুষ টের পায় না। আমি যতক্ষণ অ্যাগ্রেসিভ হই এবং ওই ধরনের অ্যাগ্রেসিভ ভাষা ব্যবহার করি তখন তাদের ধারণায় রাজনীতিবিদদের ধারণায় যে তারা এতে লাভবান হচ্ছে। এই জন্য এই কালচার থেকে আমরা বেরোতে পারলাম না মানে গত অনেক ইলেকশনের পর যে ইলেকশন গুলো রিগড হয়নি, আহ, আমরা যেগুলোকে মেনে নিয়েছিলাম 2008 পর্যন্ত। তো সেই ইলেকশনগুলিতে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়েছে, একদম যে হয়নি তা না। আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই, আমরা কিন্তু এই যে প্রচারণায় ধর্মের একটা অপব্যবহার দেখছি বা অপপ্রয়োগ দেখছি, হুম। সেটা আপনি কিভাবে দেখছেন? সেইটা কিন্তু একটা সামথিং যেটা এইবার সরাসরি হয়েছে। এই ধর্মীয় ধর্মভিত্তিক যে দলগুলো এরা কিন্তু অনেক কথা আগে বলতে সাহস পেত না। তো এখন বলছে যে আমাকে ভোট না দিলে আপনার গুনাহ হবে। এই ধরনের কথা আসছে, ধর্ম প্রসঙ্গ বারবার টেনে আনা হচ্ছে। এইটা বোধ হয় এইবারই বেশি হলো, কারণ এইবার ইসলামিক দলগুলো জামাত সহ এরা অনেক কনফিডেন্ট ফিল করছে। এরা মনে করছে যে ক্ষমতা তো আমাদের এখন হাতে অলমোস্ট, যেটা আগে কোনোদিনই ছিল না। আমাকে বিএনপি সঙ্গে যেতে হতো তাদের পার্টনার হিসেবে। আর তো সেটা তো এবার নেই, এরা তো এবার স্বাধীনভাবে চিন্তা করছে অ্যাজ পলিটিক্যাল প্লেয়ার। তো সেটার এই কনফিডেন্স থেকে একটু ওভার কনফিডেন্স হয়ে যায়, এই ধরনের কিছু ধর্মভিত্তিক কথাবার্তা চলে আসে। এবং আরেকটা যেটা হলো যে নারী বিদ্বেষের যে ব্যাপারটা সেটা কিন্তু এবার প্রকট হয়েছে। খোলামেলা কথাই বলছে যে আমার যেমন স্পষ্ট করে বলেই দিত যে আমাদের দলের প্রধান কখনো নারী হতে পারবেন না, কারণ আল্লাহ মানুষ নারী পুরুষকে ভিন্নভাবে বানিয়েছে। এই কথাগুলো কিন্তু আগে জামাত কোনোদিন বলেনি যখন বিএনপির সঙ্গে তাদের অ্যালায়েন্স ছিল। এইবার কিন্তু বলছে এবং ভাবছে যে এই ধরনের কথা বলে আমরা হয়তো জনপ্রিয় হয়ে উঠবো। আমাকে যেমন একটি বাড়ির বুয়া, হ্যাঁ, ঘরে কাজ করেন উনি আহ, উনি বললেন আমাকে যে জামাত আসলে এই যে কাপড় চোপড় ছাড়া পর্দা ছাড়া মহিলারা বেরিয়ে যায় এগুলো বন্ধ হবে। তো শি ওয়াজ বিকজ এন্ডোর্সিং ইট, মহিলা হয়েও। তো জামাত কিন্তু সেটা জানে, জামাত যে জিনিসটা জানে যে আমাদের কথাবার্তা যে ইনসেনসিটিভনেস আছে বিশেষ নারীদের বিষয়ে, এবং সেইটা এই শহরের শিক্ষিত মহিলাদের মধ্যেই আছে। যে বাংলাদেশের যে 80% নিরক্ষর বা একদম অক্ষর জ্ঞান সম্পন্ন অথবা নিরক্ষর মানুষ যারা আছেন সেই ঘরের মহিলারা কিন্তু এতটা সেন্সিটিভ মানে এতটা সমালোচনা করছে না, এবং তারা এটা কি পছন্দ করছে কি করছে না এটা বোঝার জন্য জানার জন্য আমাদের কোনো সার্ভে নেই, যে এর উপর কোনো আমরা কোনো মানে একটা ধারণায় পৌঁছতে পারছি না। কিন্তু এটুকু বুঝতে পারছি যে মিডল ক্লাস মহিলারা, শিক্ষিত মহিলারা জিনিসটাকে অসম্ভবভাবে অপছন্দ করছেন এবং যৌক্তিক কারণে অপছন্দ করছেন। আমি আপনার কাছে আরেকটা বিষয় যেটা জানতে চাই, আমরা তো ধর্মের অপপ্রয়োগ এবং অপপ্রচার দেখেছি, আবার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন প্রচার অপপ্রচার দেখছি। সেটা আসলে রাইট। নির্বাচনী প্রচারণাকে আসলে কতটুকু মানে ভায়োলেন্স তৈরির ক্ষেত্রে কি বা উস্কে দিচ্ছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ল্ডে, সেখানে তো অবশ্য কোনো খোলামেলা, সেখানে লক্ষ্য করে দেখবেন যে ইসির তো কোনো ইয়ে নেই, ব্যাপারে কোনো রুলস রেগুলেশন নাই। হ্যাঁ, এই ফেসবুকে যে যার মতো বলে যাচ্ছে, সেই মানে যেটাকে বলা হয় যে ভাইরাল মব বা সোশ্যাল মিডিয়া ভিত্তিক যে মব, সেটা কিন্তু কাজ করছে।
সেটা কাজ করছে। এবং যারা আমি খুব একটা দেখি না, যারা দেখে তারা আমাকে বলেছে যে ওখানে কিন্তু কোনো মানে ইলেকশনের যে কোড অফ কন্ডাক্ট সেটা ফলো করার কোনো লক্ষণই নেই। হ্যাঁ, ওখানে অ্যাটাক গুলো খোলামেলা হচ্ছে, ব্যক্তি পর্যায়ে হচ্ছে, এবং এটা তো হবে, এটা সারা বিশ্বেই তাই হচ্ছে, তাই না? এখন সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াটাই দেখে, যাদের পক্ষে সম্ভব, যাদের কাছে স্মার্টফোন আছে। আর যাদের কাছে স্মার্টফোন নেই, যারা ওইভাবে মোবাইল ব্যবহার করছেন না, তারা কিন্তু মূলত খবর পাচ্ছেন মিডিয়া থেকে। মিডিয়া মিনিং আমি ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছি। সেখানে ইলেকট্রনিক মিডিয়াতে হয়তো এতটা সম্ভব না যেটা সোশ্যাল মিডিয়াতে সম্ভব। একদম এগ্রেসিভতে অ্যাটাক করা এবং ইনডিসটেন্ট অ্যাটাক করা বা নারী বিদ্বেষ দেখানো, সেগুলো কিন্তু ওখানে হচ্ছে। সেটা আসলে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কি কোনো প্রভাব ফেলতে পারে? নির্বাচনে প্রভাব ফেলতে পারে, এটা তো আমাদের কাছে একেবারে আননোন একটা বিষয়। এর আগে তো এতটা হয়নি, হয়েছে কিন্তু এই পর্যায়ে তো হয়নি। আর এবার লক্ষ্য রাখতে হবে যে অনেক নতুন ভোটার, হ্যাঁ, যারা আগে কোনোদিন ভোট দিতে পারেনি, নতুন ভোটার এসছে, তাদের সংখ্যাও বেড়েছে। সেজন্য আমাদের পক্ষে আরেকটা সমস্যা হলো যে আওয়ামী লীগ নেই মাঠে, যার জন্যে একটা জিনিসটা বোঝা, কিছুটা ফোকাস করা, এগুলো সম্ভব হচ্ছে না। খুবই খুবই জিনিসটা খুবই মানে অ্যানার্কিক একটা ব্যাপার দাঁড়িয়ে গেছে। আমরা এখন কোন রকম সার্ভের উপর আস্থা রাখতে পারছি না এই মুহূর্তে। আর একটা খারাপ কথা বললে, কেউ যদি বলে তার ইম্প্যাক্ট কি, ওইটা ওই সোশ্যাল মিডিয়ার ওই যে ওর ভেতরে ঘুরপাক, এবং ওখানে এক ধরনের তো একটা স্পেস তৈরি হয়ে গেছে এবং একো চেম্বার তৈরি হয়ে গেছে। সেগুলো কাজ করছে। তো এর একটা ইম্প্যাক্ট তো আমার মনে হয় ইম্প্যাক্ট হবে ইলেকশনের ফলাফলের উপর। আগের চাইতে মানুষ অনেক এনগেজড, এবং সহজ এনগেজ করা যায় থ্রু টেকনোলজি। সেজন্য এর একটা ইম্প্যাক্ট হবে আমার ধারণা। ওভারঅল নির্বাচনী প্রচারণা যা শেষ হচ্ছে আগামীকাল, তা নিয়ে আপনি কি বলবেন? আমি স্বস্তির বিশ্বাস ফেলবো, কারণ আমি যেটা বলেছি প্রথমেই, আমি এর চাইতে অনেক খারাপ কিছু হবে ভেবেছিলাম, যে ভায়োলেন্সের দিক থেকে। আমি এটাও ভেবেছিলাম যে আওয়ামী লীগ হয়তো কিছু একটা করবে, এক ধরনের ইন্টারভেনশন করবে, কিন্তু এখন পর্যন্ত তার মনে হলো না। কিন্তু আমার মনে হয় এই যাত্রা আমরা আমাদের ভাগ্য ভালো, আমাদের ব্যাপক ভায়োলেন্স আমরা এখনো দেখতে পাইনি। তবে যেটা হবে, ইলেকশনের দিন বা তার আগের রাতে অনেক কিছু ঘটতে পারে, তাই না? সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যদিও প্রচুর নিরাপত্তা যারা দেবে তারা নেমেছে, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এত নিরাপত্তা দেওয়া হয়নি। সরকার তো ক্লেম করছে বা ইসি ক্লেম করছে যে 10 লাখ নামবে ফোর্স। এর মধ্যে তো সবাই তো অস্ত্রধারী না, এই যে গ্রাম পুলিশ আছে, এরা তো আছেই, কিন্তু আর্মি নামবে 1 লক্ষ। তো আমি যেটা বলার চেষ্টা করছি, যে গভর্নমেন্টের মাথায় আছে যে একটা বড় ধরনের একটা হতে পারে, ভায়োলেন্স হতে পারে ইলেকশন ডেতে। সেটা থেকে ভায়োলেন্সকে দমিয়ে রাখা এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য গভর্নমেন্ট চাইবে। এখন এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ইলেকশন ডে পর্যন্ত। তো আপনি যেটি বললেন যে আসলে নির্বাচনে এখন পর্যন্ত যে প্রচারণায় সহিংসতার যে মাত্রা, সেটা আসলে অনেকটাই মানে আপনি যেটা বলছেন যে স্বস্তি। তবে নির্বাচনের দিন যাতে সেটি বড় কোনো রূপ না নেয়, সেই প্রত্যাশাই আমরা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।